সরকারকে অতি দ্রুত স্পষ্ট করতে হবে তারা কি গণভোট কি মানেন না। সরকার দলের যিনি প্রধানমন্ত্রী বর্তমান, তিনিও কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে, ইচ্ছা থাকা না সত্ত্বেও তিনি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করেছেন একদিন হলেও। তার মানে আপনারা সবাই গণভোটকে মেনেই, মীমাংসা করেই আমরা সবাই কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। এত ইঞ্জিনিয়ারিং এর পরেও গণভোটে 70% ভোট কিন্তু এসেছে জনগণের পক্ষে থেকে। গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে, সংবিধান সংস্কার। যদি এর কোনো ব্যত্যয় ঘটে, রাজপথ এবং সংসদ উভয় জায়গায় আমাদের প্রতিবাদ জারি থাকবে। এই ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করা হলো এমনভাবে যাতে 2/3 আসন সরকার দল পায়, যাতে করে সংবিধান থেকে শুরু করে এই বড় বড় সংস্কারগুলো তারা নিজেদের মতো করে করতে পারে। গুরুত্বপূর্ণ সংস্কারের পক্ষে তাদের অবস্থান ছিল না। এই সংস্কারের সবকিছুকে তারা অবজ্ঞা করছে। জনগণের যে গণরায় গণভোটের মধ্যে প্রতিফলিত হয়েছে, সেই গণরায়ের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে। আমরা চেয়েছিলাম যে এই সংবিধানের সংস্কার করে বাংলাদেশটাকে নতুন করে আবার সাজানো, নতুন করে আবার এগিয়ে নিয়ে যাওয়া। বিএনপি সরকারের প্রতি আহ্বান থাকবে যে 1975 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা সুযোগ পেয়েছিলেন এই 72-এর সংবিধানটাকে বাতিল করে একটা নতুন সংবিধান তৈরি করা। তিনি সেইটা করেননি, এবং সেটা না করার ফলে যেই ভুল হয়েছিল, সেই ভুলের মাসুল কিন্তু গত 50 বছর ধরে আমাদেরকে দিতে হয়েছে বাংলাদেশে। আসসালামু আলাইকুম। আজকে আল্লামা সাঈদী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে আপনাদের সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং 11 দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজকে আমাদের ইফতার মাহফিলে উপস্থিত আছেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব শামীম সাঈদী সাহেব। প্রিয় উপস্থিতি, আজকের এই ইফতার মাহফিলে আমরা গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের প্রখ্যাত আলেম, জননন্দিত ইসলামী বক্তা এবং জনমানুষের নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে। ওনার বক্তব্য দেশ বিদেশ সব জায়গায় আলোড়ন তৈরি করেছিল, মানুষের মনে গেঁথে গিয়েছিল। ওনাকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে হত্যা করা হয়েছিল। আমরা আজকে তাকে স্মরণ করছি, আল্লাহর কাছে দোয়া করছি যাতে তার মৃত্যুকে, তার আত্মত্যাগকে মহান আল্লাহ তাআলা কবুল করেন। প্রিয় উপস্থিতি, আপনারা সবাই জানেন যে বিগত 16 বছরের যে ফ্যাসিস্ট আমল, সেই ফ্যাসিস্ট আমলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ ফ্যাসিবাদ বিরোধী যারা জাতীয় নেতা ছিলেন, তারা লড়াই করেছিলেন। অনেকে শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন। ফ্যাসিবাদ এই সরকারের দ্বারা নির্যাতিত, নিগৃহীত হয়েছেন, তাদের পরিবার নির্যাতিত, নিগৃহীত হয়েছেন। সেরকম একটি পরিবার হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পরিবার। ওনার সন্তান, ওনার পরিবারেরা নির্যাতিত হয়েছিলেন। এত নির্যাতন, নিপীড়ন, জুলুম সহ্য করে বিগত 16 বছরে বাংলাদেশের মানুষ তাদের জীবন কাটিয়েছে। এবং এই সব কিছুর সম্মিলিত বিক্ষোভ আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী মজলুম জনগোষ্ঠী তারা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছিল একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষায়। অন্তর্বর্তী সরকারের সময়ে ঐক্যমত্য কমিশন হয়েছে, সেখানে সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছিল যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশ যেহেতু একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তনের পথে হেঁটেছে, আমরা বলেছিলাম যে আমরা কোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আমরা চাই না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে স্বৈরাচার বা ফ্যাসিবাদ আবার নতুন করে তৈরি হবে না। বাংলাদেশে গণতন্ত্র এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে, মানুষের কথা বলার অধিকার থাকবে, সমাজে ন্যায় বিচার থাকবে। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনা সরকার কিভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছিল, এবং পুরো সরকারের সকল প্রতিষ্ঠানকে একদলীয়করণ করেছিল। এবং কোনো ধরনের জবাবদিহিতা ছিল না, কোনো ধরনের স্বচ্ছতা ছিল না। আমরা চেয়েছিলাম যে সামনের বাংলাদেশে ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ যাতে এই ব্যবস্থাগুলোর পরিবর্তন হয়, একটা জবাবদিহিতা তৈরি হয়, ন্যায় বিচার তৈরি হয়, সরকারের স্বচ্ছতা তৈরি হয়, এবং একটা ক্ষমতার ভারসাম্য তৈরি হয় সংসদে এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর জায়গায়।
সেই জায়গা থেকে জুলাই সনদ রচিত হয়। জুলাই সনদের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং সেই আদেশের ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হয়। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই সাথে অনুষ্ঠিত হয়েছিল। গণভোটে 70% মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে। আমরা সকলেই মানুষের কাছে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলেছি। ফলে আমরা বিশ্বাস করি আমরা যারা সংসদে গিয়েছি তারা শুধু জাতীয় সংসদের সদস্য হিসেবে যায়নি, বরং জনগণ যে হ্যাঁ ভোট দিয়েছে সেই হ্যাঁ ভোটটাকে বাস্তবায়ন করার জন্য আমরা জাতীয় সংসদে গিয়েছি। সেই বাস্তবায়নের প্ল্যাটফর্মটা হবে সংবিধান সংস্কার পরিষদ, যেটা জুলাই সনদ আদেশে লেখা রয়েছে। এবং এই ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করা হলো এমনভাবে যাতে 2/3 আসন সরকার দল পায়, যাতে করে সংবিধান থেকে শুরু করে এই বড় বড় সংস্কারগুলো তারা নিজেদের মতো করে করতে পারে। কারণ ঐক্যমত কমিশনে থাকতেই আমরা দেখেছি যে বড় বড় সংস্কার, গুরুত্বপূর্ণ সংস্কারের পক্ষে তাদের অবস্থান ছিল না। তারা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সংস্কারে ভেটো দিয়েছিল। এবং কেন ভেটো দিয়েছিল? তারা যে সংস্কারের পক্ষে না, আজকের সংসদ অধিবেশন থেকেও বাংলাদেশের জনগণ কিন্তু তাই স্পষ্টভাবে বুঝতে পেরেছে। সরকার দল তারা শপথ নেয়নি সংবিধান সংস্কার পরিষদের, উপর্যুপরি তারা বলার চেষ্টা করছে যে সাংবিধানিক দোহাই দেওয়ার চেষ্টা করছে এবং সাংবিধানিক দোহাই দিয়ে তারা এই সংস্কারের সব কিছুকে তারা অবজ্ঞা করছে। জনগণের যে গণরায় গণভোটের মধ্যে প্রতিফলিত হয়েছে সেই গণরায়ের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে। আমরা বিগত আমলে, ফ্যাসিস্ট আমলে আওয়ামী সরকারকে দেখেছিলাম এরকম সংবিধানের দোহাই দিয়ে আমাদের সরকার বাতিল করেছে, সংবিধানের দোহাই দিয়ে তারা বিরোধী দলকে দমন পীড়ন করেছে, সংবিধানের দোহাই দিয়ে তারা পুরো রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। আমরা চেয়েছিলাম যে এই সংবিধানের সংস্কার করে বাংলাদেশটাকে নতুন করে আবার সাজানো, নতুন করে আবার এগিয়ে নিয়ে যাওয়া, কিন্তু সরকার দলের সেই ইচ্ছা আছে বলে মনে হচ্ছে না। তারা সে একই রকম একচ্ছত্র ক্ষমতা চর্চা করতে চাচ্ছে এবং সংবিধানকে তারা তাদের মতো করে পরিবর্তন করতে চাচ্ছে। জুলাই সনদকে তারা উপেক্ষা করছে, গণভোটের গণরায়কে তারা উপেক্ষা করছে। ফলে আমরা আজকে সংসদে সেটি উত্থাপন করেছিলাম। বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের সংগ্রামী আমি ডক্টর শফিকুর রহমান সেটা উত্থাপন করেছিলেন। আমরা কোনো সন্তোষজনক উত্তর পাইনি সরকার দলের পক্ষ থেকে। আমরা সংসদে এবং সংসদের বাইরে আমরা মনে করি এটা আমাদের কর্তব্য যে সংস্কারের পক্ষে ক্রমাগত কথা বলে যাওয়া এবং সরকারকে অতি দ্রুত স্পষ্ট করতে হবে তারা কি গণভোট কি মানেন না। কারণ আমরা দেখেছি সরকার দলের যিনি প্রধানমন্ত্রী বর্তমান, তিনিও কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে, ইচ্ছা থাকা না সত্ত্বেও তিনি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করেছেন একদিন হলেও। তার মানে আপনারা সবাই গণভোটকে মেনেই মীমাংসা করেই আমরা সবাই কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। এই নির্বাচন কোনো একটি নির্বাচন হয়নি। এত ইঞ্জিনিয়ারিংয়ের পরেও গণভোটে 70% ভোট কিন্তু এসেছে জনগণের পক্ষে থেকে। ফলে অবশ্যই গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সেই সংবিধান সংস্কার পরিষদে এই নতুন যে সংস্কার, সেই সংস্কার প্রক্রিয়াগুলো সংবিধানে সন্নিবেশিত করতে হবে। যদি এর কোনো ব্যত্যয় ঘটে তাহলে আমাদের রাজপথ এবং সংসদ উভয় জায়গায় আমাদের প্রতিবাদ জারি থাকবে। ফলে আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আমরা সবাই মিলে রাজপথের প্রস্তুতি আমাদেরকে রাখতে হবে এবং বিএনপি সরকারের প্রতি আহ্বান থাকবে যে 1975 সালে সিপাহী জনতার অভ্যুত্থানের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা সুযোগ পেয়েছিলেন এই 72-এর সংবিধানটাকে বাতিল করে একটা নতুন সংবিধান তৈরি করা। তিনি সেইটা করেননি এবং সেটা না করার ফলে যেই ভুল হয়েছিল সেই ভুলের মাসুল কিন্তু গত 50 বছর ধরে আমাদেরকে দিতে হয়েছে বাংলাদেশে। ফলে 2024-এর গণ অভ্যুত্থানের পরেও আমরাও নানা কারণে রাজনৈতিক ঐক্যমত না থাকায়, এই বিএনপির সমর্থন না থাকায় সংবিধান বাতিল করা সম্ভব হয়নি। কিন্তু আমরা এতটুকু মেনে নিয়েছিলাম যে এই সংবিধানের সংস্কার হবে। আমরা সংবিধান সংশোধন চাই না, আমরা সংবিধানের সংস্কার চেয়েছিলাম। ফলে এই সংস্কার অবশ্যই করতে হবে। সেই সংবিধান সংস্কারের জন্য, বিচারের জন্য আমাদের এই লড়াই, আমাদের
এবারের গণ অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচন, সেই কমিটমেন্ট নিয়ে আমরা সংসদে এসেছি, অথবা আমরা যারা রাজনীতি করছি 11 দলের পক্ষ থেকে, আমরা সামনের দিনগুলোতে সেই সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে আমাদের অবস্থান জারি রাখব। এবং আমরা আশা করব যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে, ওনাকে যেভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে হত্যা করা হয়েছে, সেটারও সুষ্ঠু তদন্ত এই বাংলাদেশের মাটিতে হবে। আমরা বাংলাদেশে ন্যায় বিচার চাই, ইনসাফ চাই, কিন্তু 2013 সালে যেভাবে বিচারিক হত্যাকাণ্ড তৈরি করা হয়েছিল, জুডিশিয়াল কিলিং তৈরি করা হয়েছিল, যেটার মাধ্যমে বিরোধী দলকে দমন, বিরোধী দলের মতকে নিঃশেষ করে দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল, এবং এই ষড়যন্ত্র শুধু বাংলাদেশি ষড়যন্ত্র না, এটা দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল। ফলে সেই দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশকে কিন্তু ফ্যাসিবাদের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেটার সুষ্ঠু তদন্ত প্রয়োজন এবং সেটা ন্যায় বিচার প্রয়োজন। আজকের আল্লামা সাঈদী ফাউন্ডেশন কর্তৃক এই ইফতার মাহফিলে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।